পাকিস্তানের সম্ভাব্য অবরোধ ও ধ্বংসের হাত থেকে ঢাকা নগরীকে রক্ষা করার চিন্তা ছাড়াও অন্য যে একটি উদ্বেগ এ সময় তাজউদ্দিনের জন্য মুখ্য হয়ে ওঠে তা ছিল মুক্তিযুদ্ধের প্রত্যাশিত সাফল্যের পর প্রতিহিংসা হত্যার বিপদ থেকে শেখ মুজিবের জীবন রক্ষা করার। তাজউদ্দিনের আশঙ্কা জন্মেছিল প্রত্যাশন্ন চূড়ান্ত লড়াইয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হবার পর পাকিস্তানের প্রতিহিংসা পরায়ণতা থেকে শেখ মুজিবের জীবন রক্ষা করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। যদিও বাস্তব ক্ষেত্রে আগস্ট মাস থেকে তার জীবনের নিরাপত্তা উন্নত হওয়ার লক্ষণ ক্রমশ প্রকাশ পেয়ে চলে। ৩রা আগস্টে ইয়াহিয়া খান যখন ঘোষণা করেন যে দেশদ্রোহিতার অপরাধে শীঘ্রই শেখ মুজিবের বিচার এবং উপযুক্ত শাস্তি বিধান করা হবে, তখন শেখ মুজিবের জীবনের নিরাপত্তা কিছুমাত্র রয়েছে বলে মনে করা কঠিন হয়ে পড়ে। ৫ই আগস্টে সামরিক জান্তার যে তথাকথিত শ্বেতপত্র প্রকাশিত হয় তাতে সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্রোহ সংগঠনের মাধ্যমে পূর্ব বাংলার স্বাধীনতা অর্জনের জন্য আওয়ামী লীগের ষড়যন্ত্রের আয়োজন সবিস্তারে উল্লেখ করা হয়। ফলে আসন্ন বিচারের রায় কী দেওয়া হবে সে সম্পর্কে কার্যত সকল অস্পষ্টতা দূর হয়। ৭ই আগস্টে আওয়ামী লীগের যে ৭৯ জনের নাম জাতীয় পরিষদের সদস্য পদ থেকে বাতিল করা হয় তাদের মধ্যে শেখ মুজিবের নাম অন্তর্ভুক্ত ছিল। ৯ই আগস্ট পাকিস্তান থেকে পুনরায় ঘোষণা করা হয় পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য শেখ মুজিবের শীঘ্রই বিশেষ সামরিক আদালতে বিচার করা হবে। কিন্তু ওই দিনই অপ্রত্যাশিতভাবে ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়। নয়াদিল্লির সঙ্গে ওয়াশিংটনের সময়ের তফাৎ 10.5 ঘন্টার মতো। ফলে মৈত্রী চুক্তি সংক্রান্ত ঘোষণার পর ওই দিনই মার্কিন স্টেট ডিপার্টমেন্ট শেখ মুজিবের বিরুদ্ধে কোনো দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে বিরত থাকার জন্য পাকিস্তানকে সতর্ক করে দেয়। ফলে পরবর্তী ঘোষণা অনুযায়ী 11ই আগস্টে লায়লপুরে বিশেষ সামরিক আদালতে রুদ্ধদ্বার বিচার শুরু হলেও ওই দিনই তা মুলতবি ঘোষণা করা হয়। 7ই সেপ্টেম্বরে যখন পুনরায় বিচার শুরু হয় তখন শেখ মুজিবের পক্ষ সমর্থনের জন্য A.K. ব্রোহি এবং তার 3 জন সহকারী আইনজীবীকে নিযুক্ত থাকতে দেখা যায়। 2রা অক্টোবরে পাকিস্তানের সামরিক আদালত শেখ মুজিবকে অপরাধী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের সুপারিশ করেছে বলে একটি কূটনৈতিক সূত্রে প্রকাশ পায়। অবশ্য একই সূত্র থেকে বলা হয় যে পাকিস্তানের পক্ষ থেকে সংশ্লিষ্ট রাষ্ট্রবর্গকে এই নিশ্চয়তাও দেওয়া হয়েছে যে সামরিক আদালতের এই রায় কার্যকর করা থেকে তারা বিরত থাকবে। এই তথ্যের পরোক্ষ সমর্থন পাওয়া যায় 10ই অক্টোবরে, যখন জাতীয় পরিষদের সদস্য পদ থেকে বহিষ্কৃত আওয়ামী লীগপন্থীদের পূর্ববর্তী তালিকা ঈষৎ পরিবর্তিতভাবে প্রকাশিত হয়। এই তালিকা থেকে শেখ মুজিবের নাম বাদ পড়ে, অর্থাৎ মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত শেখ মুজিব তার নির্বাচিত জাতীয় পরিষদ আসনে কার্যত পুনর্বহাল হন। অক্টোবরের শেষে নিউজউইক পত্রিকার প্রতিনিধিকে ইয়াহিয়া খান জানান শেখ মুজিবকে তিনি খেয়াল খুশি মতো ছেড়ে দিতে অসমর্থ হলেও জাতি যদি তার মুক্তি চায় তবে ইয়াহিয়া তা পূরণ করবেন। পরবর্তীকালে কিসিঞ্জারের বিবরণ থেকেও দেখা যায় 3রা নভেম্বরে পাকিস্তানের রাষ্ট্রদূত কিসিঞ্জারকে অবহিত করেন ইয়াহিয়া শেখ মুজিবের মনোনীত কোনো প্রতিনিধির সাথে আলোচনা করার বিষয়ে বিবেচনা করতে রাজি আছে। রাষ্ট্রদ্রোহিতার অপরাধে মৃত্যুদণ্ড লাভের সম্ভাবনা থেকে শেখ মুজিবের অবস্থার এই ক্রমোন্নতি পরিলক্ষিত হওয়া সত্ত্বেও বাংলাদেশকে মুক্ত করার চূড়ান্ত অভিযান শুরু করার পর পুনরায় তার জীবন আশঙ্কা দেখা দিতে পারে সে সম্পর্কে তাজউদ্দিনের উদ্বেগ ভিত্তিহীন ছিল না। ইতিপূর্বে পাকিস্তানের অখণ্ডতা রক্ষায় সচেষ্ট মার্কিন প্রশাসন শেখ মুজিবের প্রাণ সংখ্যার থেকে ইয়াহিয়া চক্রকে নিবৃত রাখবে বলে অনুমান করা হলেও পাকিস্তানের চূড়ান্ত পরাজয়ের পর সামরিক জান্তাকে শেষ উন্মত্ততা থেকে বিরত রাখা যে সম্ভব হবে এমন নিশ্চয়তার সত্যিই অভাব ছিল।
এই আশঙ্কা বোধ থেকে শেখ মুজিবের প্রাণ রক্ষার নিশ্চিত উপায় উদ্ভাবন নভেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে তাজউদ্দিনের অন্যতম প্রধান প্রচেষ্টা হয়ে ওঠে। কিন্তু সেই সময় ঢাকা নগরীর ও শেখ মুজিবের জীবনের নিরাপত্তা বিধানের সঙ্গে সামগ্রিক সমর পরিকল্পনা ও প্রস্তুতির যোগসূত্র প্রায় অবিচ্ছেদ্য হয়ে ওঠায় এবং মন্ত্রিসভা তখনও অবধি উচ্চ স্তরের সামগ্রিক গোপনীয়তা রক্ষা করার মতো প্রতিষ্ঠানে পরিণত না হওয়ায় তাজউদ্দিন প্রায় এককভাবে সংশ্লিষ্ট উদ্যোগ গ্রহণ করেন। অক্টোবরের প্রথম থেকে মন্ত্রিসভার কাজকর্মে শৃঙ্খলা ও সমন্বয় যদিও উন্নত হতে শুরু করে, তবু মোস্তাক, মাহবুব আলম চাষী প্রভৃতির কার্যকলাপের বিবরণ সম্পর্কে কম বেশি অবহিত হওয়ার পরেও তার বিরুদ্ধে গৃহীতব্য পদক্ষেপ সম্পর্কে মত পার্থক্য হেতু মন্ত্রিসভার অভ্যন্তরে তথ্যের নিরাপত্তা তখনও এক গুরুতর সমস্যা ছিল। ইতিপূর্বে ২৭ অক্টোবর অপরাহ্নে ৮ থিয়েটার রোড সংলগ্ন লর্ড সিনহা রোডস্থ বিএসএফ ভবনে এক বিশেষ জরুরি ব্রিফিংয়ে ডিপি ধর, প্রধানমন্ত্রী তাজউদ্দিন ও আমাকে মোশতাক চক্র ও মার্কিন প্রতিনিধিদের মধ্যে গোপন দেন দরবারের প্রকৃতি ও উদ্দেশ্য সম্পর্কে যে বিবরণ দান করেন, তাতে অনেক বিষয়ের মধ্যে কথাও সুস্পষ্ট হয় যে মোস্তাকের উপস্থিতিতে মুক্তি সংগ্রামের উচ্চতর সামরিক পরামর্শ ও সিদ্ধান্তের জন্য মন্ত্রিসভা আদৌ কোনো নিরাপদ ফোরাম নয়। ওই দিন প্রায় সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের কার্যকরী কমিটির মুলতবি বৈঠকের এক ফাঁকে তাজউদ্দিন অস্থায়ী রাষ্ট্রপতিকে বিষয়টি সম্পর্কে অবহিত করেন। কিন্তু মোস্তাক সম্পর্কে অস্থায়ী রাষ্ট্রপতির দোদুল্যমান মনোভাবের ফলে উভয়ের মধ্যে কয়েক দফা বৈঠকের পর কেবল মাহবুব আলম চাষীর বিরুদ্ধেই প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের এক অস্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিসভার ভেতরে তথ্যের এই নিরাপত্তার অভাব এবং প্রধান সেনাপতি কর্নেল ওসমানীর অভিমানহত আচরণের ফলে নভেম্বরের মাঝামাঝি পাকিস্তানের সঙ্গে চূড়ান্ত সামরিক বোঝাপড়ার প্রাক্কালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে সকল সামরিক সিদ্ধান্তের প্রয়োজন ছিল তার অধিকাংশই তাজউদ্দিন একক দায়িত্বে গ্রহণ করেন। যদিও রাজনৈতিক ও প্রশাসনিক ব্যাপারে তিনি মন্ত্রিসভার পূর্ণ সম্মতি এবং দলীয় নেতৃবর্গের মতামত লাভের জন্য সচেষ্ট থাকতেন। এই সময়ে অর্থাৎ নভেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে পাকিস্তানি বাহিনীর দখল থেকে বাংলাদেশকে মুক্ত করার বৃহত্তর লক্ষ্যের অধীনে ঢাকা নগরীকে সম্ভাব্য ধ্বংস থেকে রক্ষা করা, মুক্তিযুদ্ধের সর্বশেষ পর্যায়ে পাকিস্তানি প্রতিহিংসা থেকে মুজিবের জীবন রক্ষা করা এবং পশ্চিম পাকিস্তানে আটক বিপন্ন বাঙালিদের মুক্ত করার প্রয়োজন বিশেষ মনোযোগের বিষয়ে পরিণত হয়। মুক্তিযুদ্ধের এই তিনটি অধস্তন অথচ অত্যাবশ্যক প্রয়োজন সুনির্দিষ্টভাবে ভারতের বাংলাদেশ নীতির প্রধান নিয়ন্ত্রক ডিপি ধরের কাছে উপস্থিত করার ফলে এবং ইত্যাবসরে পাকিস্তানি বাহিনীর ক্রমবর্ধিত দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠার ফলে সরাসরি ঢাকার উদ্দেশ্যে দ্রুত অভিযান চালিয়ে সম্ভাব্য পাকিস্তানি অবরোধ প্রচেষ্টা প্রতিহত করার এবং সেই সঙ্গে বাংলাদেশ থেকে পাক বাহিনীর সকল পলায়ন পথ রুদ্ধ করে পণবন্দী হিসেবে তাদের ব্যবহার করার পক্ষে চিন্তাভাবনা জোরদার হয়। 15 নভেম্বরে দিল্লিতে আমি এই সমুদয় বিষয়ের প্রতি ডিপি ধরের দৃষ্টি আকর্ষণের পর লক্ষ্য করি অন্তত রাজনৈতিক পর্যায়ে তাদের চিন্তাও সমমুখী। ভারতের সামরিক নেতৃত্বও একই লক্ষ্য অর্জনে আগ্রহী হবেন বলে অনুমান করা হলেও কার্যক্ষেত্রে ওই সময় তাদের সামরিক পরিকল্পনার রূপান্তর কিভাবে অগ্রসর হয়েছিল সে সম্পর্কে আমাদের যথার্থ ধারণা ছিল না। পরবর্তীকালে প্রকাশিত বর্ণনা থেকে জানা যায় অংশত গতানুগতিক অভিযান পদ্ধতি ও সামরিক দৃষ্টিভঙ্গির কারণে এবং অংশত নদী নালা অতিক্রমের উপযোগী পর্যাপ্ত ইঞ্জিনিয়ারিং সাজ সরঞ্জামের অভাবে ভারতের সামরিক নেতৃত্ব শেষ মুহূর্ত অবধি
ঢাকাকে মুক্ত করার লক্ষ্যে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করে উঠতে পারেনি। সৌভাগ্যবশত বঙ্গোপসাগর দিয়ে পাকিস্তানিদের পলায়ন পথ সম্পূর্ণ বন্ধ করার উদ্দেশ্যে ভারতীয় নৌ অবরোধ পরিকল্পনা এবং স্থলভূমিতে পাক বাহিনীর চলাচল ও পুনঃসমাবেশ বিঘ্নিত করার উদ্দেশ্যে ভারতীয় বিমান তৎপরতার সিদ্ধান্ত যথোচিত সম্পূর্ণতার সঙ্গে গৃহীত হয়। কিন্তু ভারতীয় সামরিক পরিকল্পনায় ঢাকাকে মুক্ত করার বিষয়ে স্পষ্ট সিদ্ধান্তের অভাব হেতু বঙ্গোপসাগরে মার্কিন রণতরীর সমাবেশের পর মুক্তি অভিযান বিপর্যস্ত হয়ে পড়ার যে আশঙ্কা দেখা দেয়, নির্ভেজাল উপমহাদেশীয় রীতিতে পাকিস্তানের বৃহত্তর ভুলের জন্য তার সংশোধনও ঘটে। ডিসেম্বরে যুদ্ধ শেষ হওয়ার পর জানা যায় নভেম্বরের শেষার্ধেও পাকিস্তান ভারতের চূড়ান্ত লক্ষ্য সম্পর্কে অনবহিত থাকায় ঢাকার জন্য আলাদা রিজার্ভের ব্যবস্থা তাদের তো ছিলই না। এমনকি সীমান্ত থেকে সৈন্য গুটিয়ে আনার কোনো পরিকল্পনাও তাদের ছিল না। রাজনৈতিক পর্যায়ে ভারতীয় আশ্বাসের তুলনায় ভারতের সামরিক পরিকল্পনা পিছিয়ে থাকার ফলে ঢাকাকে দ্রুত মুক্তি করা তথা বিজয় সম্পন্ন করার পথে যে শূন্যতার সৃষ্টি হয় তা পূরণের ক্ষেত্রে পাকিস্তানের বৃহত্তর সামরিক ভুল ছাড়াও আরও একটি উপাদান কার্যকর ছিল। নভেম্বরে বাংলাদেশের বাইরে ও ভেতরে স্বাধীনতা সমর্থক প্রায় সকল অবহিত মহল বিশ্বাস করতেন বাংলাদেশ ও ভারতের মিলিত অভিযান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অধিকৃত এলাকার সর্বত্র দীর্ঘ নির্যাতিত মানুষের বিদ্রোহীর শক্তি পুনরায় এমনভাবে প্রজ্বলিত হয়ে উঠবে যে পাকিস্তানের অবশিষ্ট সামরিক ক্ষমতা তাতে সর্বাংশ বিপর্যস্ত না হয়ে পারে না। এইসব আশ্বাস ও বিশ্বাসের ব্যাপার ছাড়াও প্রকাশিত ও সংগৃহীত তথ্য থেকে সে সময়ে জানা যায় মুক্তিযোদ্ধাদের ক্রমবর্ধিত তৎপরতার ফলে পাকিস্তান সৈন্যদের নৈশ চলাচল ক্ষমতা ইতিমধ্যে প্রায় সম্পূর্ণ লোপ পেয়েছে। রাত্রিতে মুক্তি বাহিনী এবং দিনে সম্ভাব্য ভারতীয় বিমান তৎপরতার ফলে ঢাকা অবরোধের জন্য সীমান্ত থেকে সৈন্য পিছিয়ে আনার পাকিস্তানি প্রয়াস যে অসম্ভব হতে পারে তা অস্পষ্ট ছিল না। এইসব উপলব্ধির উপর নির্ভর করে ক্ষিপ্র গতিতে ঢাকা দখল এবং সমস্ত শত্রু সেনাকে বন্দী করে ফেলার মধ্যেই মুক্তিযুদ্ধের প্রধান ও অধস্তন লক্ষ্যগুলি একযোগে অর্জন করা সম্ভব হবে বলে মনে হয়। 16 নভেম্বরে ইন্দিরা গান্ধীর আমন্ত্রণক্রমে সৈয়দ নজরুল ইসলাম এবং তাজউদ্দিন আহমদ দিল্লিতে তার সঙ্গে দেখা করেন। এই বৈঠকে ইন্দিরা গান্ধীর সাম্প্রতিক সফরের অভিজ্ঞতা, বিশেষত বাংলাদেশ প্রশ্নে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স এবং পশ্চিম জার্মানির মনোভাব, অধিকৃত অঞ্চলে মুক্তিযুদ্ধের অবস্থা, সীমান্ত অঞ্চলে ক্রমবর্ধমান সংঘর্ষ, কাশ্মীর সীমান্তে পাকিস্তানের সম্ভাব্য অভিযান, ভারতের পাল্টা অভিযানের প্রস্তুতি প্রভৃতি বিষয় আলোচিত হয়। সম্ভবত পূর্ববর্তী বৈঠকের অভিজ্ঞতার ফলে এবার চূড়ান্ত অভিযানের পক্ষে ইন্দিরা গান্ধী কোনো অভিমত প্রকাশ থেকে বিরত থাকেন। ফলে সৈয়দ নজরুল বরং কিছুটা বিমর্ষ ও চিন্তিত হয়েই এবার কলকাতা ফিরে আসেন। এই সময়ে তাজউদ্দিনকে জানানো হয় গত 2 মাস যাবৎ তাঁর ও ডিপি ধরের মধ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে মৈত্রী চুক্তির স্বাক্ষরের বিষয় নিয়ে যে আলোচনা চলে আসছিল তা ভারত সরকার স্থগিত রাখার পক্ষপাতী। কেননা তাদের মতে ভারতে অবস্থানকালে এ ধরনের চুক্তি স্বাক্ষর ভারতের চাপের মুখেই সম্পন্ন হয়েছে বলে চিত্রিত হওয়া স্বাভাবিক। তবে এর ফলে বাংলাদেশকে মুক্ত করার ব্যাপারে ভারতের সর্বাত্মক সহায়তার কোনো তারতম্য ঘটবে না, এ প্রতিশ্রুতিও পুনরায় তাজউদ্দিনকে দেওয়া হয়। তাজউদ্দিনও চুক্তির ব্যাপারে ভারতের এই সিদ্ধান্তকে সঠিক হিসেবে গ্রহণ করেন, কেননা পাকিস্তানের দখল অবসানের জন্য যে ভূমিকায় ভারতকে সম্মত করানোর উদ্দেশ্যে তাজউদ্দিন একসময় এই চুক্তির কথা ভেবেছিলেন তার সকল আয়োজনই এখন সম্পন্ন প্রায়। দিল্লি থেকে ফিরেই তাজউদ্দিন শত্রুমুক্ত বাংলাদেশের জন্য বেসামরিক প্রশাসন ও আইন শৃঙ্খলা,
শরণার্থী প্রত্যাবর্তন ও পুনর্বাসন, জরুরি পণ্য সরবরাহ, যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা প্রভৃতি প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে কার্যকর পরিকল্পনা ও সমন্বিত কর্মসূচি জরুরি ভিত্তিতে প্রস্তুত করার উদ্দেশ্যে পরিকল্পনা সেল ও সকল প্রশাসনিক বিভাগকে তৎপর করে তোলেন। অবশ্য কোনো কোনো দফতর নভেম্বরের প্রথম থেকেই শত্রুমুক্ত বাংলাদেশের জন্য তাদের বিভাগীয় কর্মসূচি প্রণয়ন শুরু করেন। পরিকল্পনা সেল যুদ্ধতর অর্থনৈতিক পুনর্গঠনের বিভিন্ন দিক নিয়ে কাজ শুরু করেন তারও অন্তত 1 মাস আগে। তাজউদ্দিন দিল্লি থেকে ফিরে আসার 2 দিন বাদে ডিপি ধর কলকাতায় এসে পৌঁছান উপমহাদেশের দ্রুত ধাবমান ঘটনার পটভূমিতে বিভিন্ন অসমাপ্ত আলোচনাকে সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে এবং সম্ভবত সামগ্রিক আয়োজনের চূড়ান্তকরণ তদারক করার উদ্দেশ্যে। আমাদের দিক থেকে বহুবিধ জটিল সমস্যার মধ্যে একটি প্রধান সমস্যা ছিল সরবরাহকৃত অস্ত্র পুনরুদ্ধার সংক্রান্ত। যেসব মুক্তিযোদ্ধাদের অস্ত্র সরবরাহ করা হয়েছিল এবং পাকিস্তান যাদেরকে অস্ত্র দিয়েছিল তাদের কাছ থেকে প্রত্যাসন্ন বিজয়ের পর অস্ত্র পুনরুদ্ধার করার নির্ভরযোগ্য ব্যবস্থা সৃষ্টির প্রয়োজন ছিল অতীব গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আলোচনাধীন একটি খসড়া প্রস্তাব এবং সংশ্লিষ্ট আরও কতিপয় বিষয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী আমাকে নিযুক্ত করেন। 19 থেকে 21 নভেম্বরের মধ্যে ডিপি ধরের সঙ্গে আমার মোট 4 দফা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠক সম্পর্কে কিছু বর্ণনা আবশ্যক। পাকিস্তানের সঙ্গে নিকট ভবিষ্যতে পূর্ণাঙ্গ যুদ্ধ অনিবার্য হয়ে ওঠার পর দ্রুত গতিতে বাংলাদেশকে পাকিস্তানি দখল থেকে মুক্ত করা সম্ভব, এই অনুমানের উপর নির্ভর করে বর্তমান ও সম্ভাব্য পরিস্থিতির বিশ্লেষণ এবং এর মাধ্যমে মূল সমস্যাসমূহ চিহ্নিত করে সেগুলি মোকাবেলার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা ও কাজের পরিসীমা নির্ধারণই এই সব বৈঠকের উদ্দেশ্য ছিল, যাতে উচ্চতর রাজনৈতিক অনুমোদনের পর বিশেষজ্ঞ ও প্রশাসনিক পর্যায়ে সংশ্লিষ্ট পরিকল্পনা ও প্রোগ্রাম প্রণয়ন সম্ভব হয়। স্বাধীনতা উত্তর বাংলাদেশের সম্ভাব্য রাজনৈতিক জটিলতা নিয়ে ওই সন্ধ্যায় যে আলোচনা হয় তাতে দ্বিমতের অবকাশ ছিল না। প্রায় 8 মাস ধরে পাকিস্তানি বাহিনী ও তাদের স্থানীয় অনুচরবৃন্দ বর্ণনাতীত হত্যা, নির্যাতন ও বিভীষিকার রাজত্ব চালিয়ে এসেছে এবং তাদের বিরুদ্ধে কার্যত কেন্দ্রীয় নেতৃত্ব ও নিয়ন্ত্রণবিহীন বিপুল সংখ্যক সশস্ত্র তরুণের দল মরণপণ সংগ্রাম চালিয়ে যাওয়ার ফলে গোটা সমাজ সর্বাংশে আলোড়িত হয়েছে। তারই ওপর এক সর্বাত্মক যুদ্ধ সংগঠিত হতে চলেছে। এই সব কিছুর সম্মিলিত প্রতিক্রিয়ায় স্বাধীনতার পর অর্থনৈতিক, সামাজিক ও নৈতিক জীবনে যে অকল্পনীয় তোলপাড় অবধারিত তা নিয়ন্ত্রণ করা যে কোনো রাজনৈতিক নেতৃত্বের পক্ষেই দুঃসাধ্য ব্যাপার। স্বাধীনতার জন্য সশস্ত্র তরুণদের নিয়োগের ফলে পূর্ববর্তী 6 মাস কার্যত এক ধরনের সমাজ বিপ্লবের সূচনা ঘটে। শত্রু সেনা ও তাদের স্থানীয় সহযোগীদের বিরুদ্ধে এসব তরুণদের ক্রমবর্ধিত তৎপরতা পুরাতন ব্যবস্থার সুবিধাভোগী শ্রেণীর দুর্গতির সৃষ্টি করা ছাড়াও পুরাতন সমাজের খোদ কাঠামোকেই আঘাত করতে শুরু করে। কিন্তু এই স্বল্প সময়ের মধ্যে তরুণ যোদ্ধাদের কোনো নতুন সামাজিক মূল্যবোধ ও বিকল্প সমাজ ব্যবস্থা গঠনের অঙ্গীকারে উদ্বুদ্ধ করে তোলা অথবা কোনো কেন্দ্রীয় নেতৃত্বের অধীনে তাদের সংহত ও শৃঙ্খলাবদ্ধ করে তোলা সম্ভব না হওয়ায় প্রত্যাসন্ন স্বাধীনতার পর সামাজিক পুনর্গঠনের ঐক্যবদ্ধ শক্তির পরিবর্তে বহুদা বিভক্ত সশস্ত্র গ্রুপ ও সামাজিক অরাজকতার শক্তির অভ্যুদয়ের আশঙ্কা ছিল অপেক্ষাকৃত প্রবল। এক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব এবং প্রচার যন্ত্রের ব্যর্থতা স্বীকার্য, কিন্তু তা আর তখন সংশোধনযোগ্য নয়। এই অবস্থায় প্রত্যাশিত স্বাধীনতাকে সম্ভাব্য সামাজিক অরাজকতা ও সশস্ত্র হানাহানির আবর্ত থেকে রক্ষা করার জন্য অস্ত্রশস্ত্র ফেরত নেওয়ার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ সর্বাপেক্ষা জরুরি বিষয় বলে চিহ্নিত করা হয়।
যেহেতু বাংলাদেশের প্রশাসনিক কাঠামো অত্যন্ত দুর্বল ছিল, সেহেতু দলমত নির্বিশেষে মুক্তিযোদ্ধাদের যে অংশ সততা, সাহস ও কর্তব্যবোধের পরীক্ষায় উত্তীর্ণ, তাদের সকলকে স্বাধীনতা সমর্থক রাজনৈতিক দলগুলির মিলিত কমান্ড ব্যবস্থার অধীনে ঐক্যবদ্ধ করা এবং তাদের সহায়তায় অস্ত্র পুনরুদ্ধার প্রচেষ্টা চালানো অপেক্ষাকৃত যুক্তিসঙ্গত বলে মনে হয়। পরবর্তী কয়েকদিন তাজউদ্দিনের সঙ্গে আলোচনার ফলে এই চিন্তার আরও সম্প্রসারণ ঘটে এবং বহুদলীয় কমান্ড ব্যবস্থার অধীনে সকল মুক্তিযোদ্ধার সমবায়ে জাতীয় মিলিশিয়া বাহিনী গঠন করে প্রয়োজনীয় স্ক্রিনিংয়ের পর নতুন রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন গঠনমূলক প্রয়োজনে তাদের সদ্ব্যবহার করার পক্ষে এক পরিকল্পনার রূপরেখা তৈরি হতে থাকে। তবে 19 নভেম্বরের ওই বৈঠকে বহুদলীয় কমান্ড ব্যবস্থার অধীনে মুক্তিযোদ্ধাদের সহায়তায় অস্ত্র পুনরুদ্ধারের কর্মসূচি কার্যকর করার ক্ষেত্রে ভারতীয় বাহিনীর উপস্থিতি ও পরোক্ষ সহায়তার প্রশ্ন নির্দিষ্টভাবেই উত্থাপিত হয়। ডিপি ধর পূর্ববর্তী 3 মাসে বাংলাদেশের সর্বস্তরে সর্বাধিক সংখ্যক প্রতিনিধির সঙ্গে খোলাখুলি আলোচনা চালানোর ফলে একটি বিষয়ে অত্যন্ত স্বচ্ছ ধারণার অধিকারী হন এবং 2-1 তা তিনি আমার কাছেও ব্যক্ত করেন। বাংলাদেশ মুক্ত হওয়ার পর ভারতীয় বাহিনী সেখানে যত অল্প সময় অবস্থান করবে, মিত্র হিসাবে ভারতের অর্জিত সুনাম তত বেশি অক্ষুণ্ণ থাকবে। কাজেই ডিপি অত্যন্ত স্পষ্ট ভাষায় আমার কাছে জানতে চান সর্বাধিক কতদিন ভারতীয় সৈন্যকে বাংলাদেশে থাকতে হতে পারে বলে আমার ধারণা। এই প্রশ্নের উত্তর অংশত নির্ভরশীল ছিল পলায়ন বা পরাজয় বরণের আগে পাকিস্তানি বাহিনী অধিকৃত প্রশাসন ও অবকাঠামোর কতখানি ধ্বংস সাধন করবে এবং অংশত পরাজয়ের পর পাকিস্তান তার ঋত উপনিবেশ পুনরুদ্ধারের উদ্দেশ্যে কোনো নতুন সামরিক উদ্যোগ গ্রহণ করবে কিনা তার উপর। পাকিস্তান যদি পরাজয় বরণের আগে কোনো পোড়ামাটির নীতি অবলম্বনের সুযোগ না পায় এবং পরাজয়ের পর বাংলাদেশের বিরুদ্ধে পুনরায় সামাজিক অভিযান চালানোর ক্ষমতা হারায়, তবে আশা করা যায় 3-4 মাসের মধ্যেই বাংলাদেশের নিজস্ব সামরিক ও আধা সামরিক বাহিনীকে ন্যূনতম কর্মদক্ষতার মানে উন্নত করা সম্ভব। এরই পাশাপাশি সম্মিলিত রাজনৈতিক কমান্ডের অধীনে মুক্তিযোদ্ধাদের সহায়তায় অস্ত্রশস্ত্র পুনরুদ্ধারের লক্ষ্য বহুলাংশে অর্জন করা সম্ভব। যদি শেখ মুজিব তার বিরাট জনপ্রিয়তা নিয়ে স্বদেশ প্রত্যাবর্তনে সক্ষম হন এবং সরকারের দায়িত্ব তুলে নেবার পরেও জাতির ঐক্যবোধ ও সম্মিলিত আস্থার প্রতীক বহুদলীয় কমান্ড কাঠামোকে কার্যকর রাখেন, তবে আরও আগে বা অধিকতর সাফল্যের সঙ্গে অস্ত্রশস্ত্র পুনরুদ্ধার করা সম্ভব। ততদিন পর্যন্ত ভারতীয় সৈন্যের উপস্থিতি বাংলাদেশের সম্ভাব্য অরাজক পরিস্থিতি প্রতিরোধের জন্য আমাদের বিবেচনায় অপরিহার্য বলে আমি উল্লেখ করি। মধ্যরাত্রির পর ডিপি ধর যখন আমাকে বিদায় জ্ঞাপনের জন্য হোটেলে লিফটের দিকে এগিয়ে চলেন, তখন পরবর্তী বৈঠকের আলোচ্য বিষয় হিসেবে প্রথমবারের মতো উল্লেখ করি আমাদের বিবেচনায় পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হবার পর মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ব পাকিস্তানের চূড়ান্ত পতন বন্ধ করার জন্য 7ম রণতরী বঙ্গোপসাগরে পাঠিয়ে ঢাকার উপর বিমান আচ্ছাদন বিস্তার এবং নৌসেনা অবতরণের চেষ্টা চালাতে পারে। ডিপি ধর পাকিস্তানি জান্তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতৃবৃন্দ, কংগ্রেসের উভয় পরিষদ এবং সংবাদ মাধ্যম সমূহের প্রবল সমালোচনার পটভূমিতে এহেন হস্তক্ষেপের প্রচেষ্টা রাজনৈতিকভাবে খুবই দূরবর্তী বলে মন্তব্য করেন। কিন্তু যে সহজ ও আপাতসিদ্ধ যুক্তি উল্লেখ মাত্র তিনি তৎক্ষণাৎ ব্যক্ত আশঙ্কার বিশেষণে প্রবৃত হন, তা ছিল দক্ষিণ এশিয়া অঞ্চলে জোট বহির্ভূত ভারতের প্রভাব ও শক্তিকে সীমিত করার উদ্দেশ্যে দীর্ঘ 17 বছর যাবৎ মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে মুসলিম পাকিস্তানকে সবল করার জন্য সাহায্য করে এসেছে, সেখানে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে মৈত্রী চুক্তি সম্পাদনের মতো ঔদ্ধৃত্য দেখাবার পর
সেই ভারত যদি বাংলাদেশকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার প্রয়াসে উদ্যোগী হয়, তবে কেবল জনমতের ভয়ে কি যুক্তরাষ্ট্র সরকার তার আঞ্চলিক স্বার্থ জলাঞ্জলি দেবে? জনমতি যদি মার্কিন প্রশাসনের সামরিক সিদ্ধান্তের একমাত্র নিয়ন্ত্রক হয়, তবে অনেক আগেই কি ভিয়েতনামের শান্তি ঘোষিত হওয়া সম্ভব ছিল না? এরপর 1 ঘন্টারও অধিক সময় ধরে এই হস্তক্ষেপ সম্ভাবনার বিভিন্ন দিক, সমগ্র অভিযানের ওপর তার সম্ভাব্য প্রভাব, পাল্টা ব্যবস্থা গ্রহণের সুযোগ ও পরিসর প্রভৃতি বিষয় নিয়ে আমাদের দুজনের মধ্যে আলোচনা চলে। ডিপি ধরের সঙ্গে অনুষ্ঠিত পরবর্তী 3টি বৈঠকে বিভিন্ন বিষয়ের মধ্যে অস্ত্র পুনরুদ্ধার, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে স্বাধীনতা সমর্থক 5টি রাজনৈতিক দলের অভিন্ন কর্মসূচি গ্রহণ এবং জাতীয় উপদেষ্টা কমিটিকে এটি সক্রিয় প্রতিষ্ঠানে পরিণত করার সম্ভাবনা সংক্রান্ত আলোচনা প্রাধান্য পায়। এছাড়া পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হওয়া মাত্র অধিকৃত প্রশাসনের সমস্ত বাঙালি অফিসার এবং সর্বস্তরের বাঙালি বুদ্ধিজীবীদের হত্যা করার এক পরিকল্পনা পাকিস্তানিদের রয়েছে বলে অক্টোবরে আমাদের ঢাকা গ্রুপ থেকে যে তথ্য এসে পৌঁছায়, তার তাৎপর্য এবং তা মোকাবেলার্থে বিভিন্ন ধরনের প্রস্তুতির বিষয়ে আলোচিত হয়। এইসব আলোচনা যখন চলছিল, তখন যশোর শহরের অদূরে চৌগাছায় একটি মুক্তিবাহিনী ইউনিটের অবস্থানের উপর ট্যাঙ্ক ও গোলন্দাজ ইউনিট সহ পাকিস্তানি বাহিনীর আক্রমণের ফলে সীমান্ত সংঘাত সহসা বৃদ্ধি পায়। পাকিস্তানি গোলার আঘাত ভারতীয় ভূখণ্ডে এসে পড়ায় যথাযোগ্য শক্তিতে ভারতীয় বাহিনী মুক্তিবাহিনীর সমর্থনে এগিয়ে আসে। ভারত ও পাকিস্তানের উভয় পক্ষের পদাতিক ব্রিগেড, ট্যাঙ্ক, গোলন্দাজ ও বিমান বাহিনীর অংশগ্রহণ এবং উভয় পক্ষের ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে পূর্ণাঙ্গ যুদ্ধের আবহাওয়া নিকটতর হয়ে ওঠে। এই সময়ে পরিকল্পনা সেল ও বিভাগীয় সচিবদের পর্যায়ে দেশ শত্রুমুক্ত হওয়ার পর পুনর্বাসন, আইন ও শৃঙ্খলা প্রবর্তন, খাদ্য ও জরুরি পণ্য সরবরাহ, বাসস্থান, জনস্বাস্থ্য প্রভৃতি বিষয়ে যেসব খসড়া পরিকল্পনা ও কার্যক্রম প্রণয়নের কাজ চলছিল, তাকে সমন্বিত করার জন্য 22শে নভেম্বরে বাংলাদেশে মন্ত্রিসভার এক বৈঠক অনুষ্ঠিত হয় এবং এই উদ্দেশ্যে সেক্রেটারিদের সমবায়ে এক সাব কমিটি গঠনের সিদ্ধান্ত করা হয়। দেশ মুক্ত হওয়ার পর বেসামরিক প্রশাসন ব্যবস্থা প্রবর্তন বিষয়ে আলোচনা প্রসঙ্গে মন্ত্রিসভায় এই অভিমত প্রকাশ করেন যে অধিকৃত অঞ্চলে সরকারি অফিসার ও কর্মচারী যারা দৃশ্যত পাকিস্তানিদের সাথে সহযোগিতা করে চলছেন, তাদের সংখ্যাগরিষ্ঠ অংশই প্রাণের ভয়ে তা করতে বাধ্য হয়েছে এবং প্রকৃতপক্ষে তারা স্বাধীনতা যুদ্ধের গোপন সমর্থক। স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত অভিযান এবং বিশেষ করে যুদ্ধতর পুনর্গঠন পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়নের এই প্রচেষ্টার মূল্যায়নকালে একটি কথা স্মরণ রাখা বোধহয় বাঞ্ছনীয়। 26শে মার্চ পাকিস্তানি বাহিনীর অতর্কিত আক্রমণের দিন থেকে শুরু করে 16ই ডিসেম্বর তাদের আত্মসমর্পণের দিন পর্যন্ত বাংলাদেশের মুক্তির জন্য সশস্ত্র সংগ্রাম চলে 9 মাসেরও কম সময়। চীন, ভিয়েতনাম, আল জাজিরা, সাইপ্রাস বা এঙ্গোলার তুলনায় বাংলাদেশের মুক্তি সংগ্রামের সমগ্র মেয়াদ ছিল সবচাইতে কম। মুক্তি সংগ্রামের 9 মাসের প্রথম অর্ধেক সময় অতিবাহিত হয় বাংলাদেশের রাজনৈতিক শরণার্থীদের আশ্রয় দানের ফলে ভারতের জন্য যে বৈদেশিক আক্রমণের বিপদ দেখা দেয়, তার বিরুদ্ধে ভারতের নিজস্ব নিরাপত্তা সুদৃঢ় করার কাজে। আগস্টে ভারত সোভিয়েত মৈত্রী চুক্তির মাধ্যমে ভারতের নিরাপত্তা বোধ উন্নত হওয়ার পরেই মুক্তিযুদ্ধের জন্য ভারতীয় সহায়তার উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটে। কিন্তু মুক্তিযুদ্ধের সাফল্য নিশ্চিতকরণ ব্যতীত শরণার্থী সমস্যার কোনো প্রকৃত সমাধান যে একেবারেই নেই, ভারতের এই উপলব্ধির প্রতি সোভিয়েত ইউনিয়নের পরোক্ষ সম্মতি আদায় করতে আরও 2 মাস অতিবাহিত হয়। পাকিস্তানের সংকটের একটি রাজনৈতিক সমাধানের জন্য সোভিয়েত প্রচেষ্টা নিঃশেষিত হওয়ার পর অক্টোবরের শেষ সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী
ইন্দিরা গান্ধী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সর্বাত্মক সহায়তা প্রদানের এক সম্ভাব্য সময়সূচি সম্পর্কে বাংলাদেশ সরকারকে প্রথম ইঙ্গিত দেন। ওই সময় থেকে ৩রা ডিসেম্বরে পাকিস্তান পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করার দিন পর্যন্ত মোট সময় পাওয়া যায় ৬ সপ্তাহের কম, এবং পাকিস্তানের আত্মসমর্পণের দিন পর্যন্ত ৮ সপ্তাহের কম। এই ৬ থেকে ৮ সপ্তাহের স্বল্প সময়ে পাকিস্তানি সেনাবাহিনীর তুলনাহীন বর্বরতার ফলে সর্বাংশে ছিন্ন ভিন্ন এক সমাজকে একত্রিত করার জন্য, বিচ্ছিন্ন, বিপর্যস্ত এবং লুণ্ঠিত এক অর্থনীতিকে পুনরায় সচল করার জন্য, এবং এই দুই বিশাল প্রতিবন্ধকতা সত্ত্বেও সম্পূর্ণ এক রাষ্ট্রের সংগঠনকে দাঁড় করানোর জন্য যে সুবিপুল প্রস্তুতি, পরিকল্পনা ও উদ্যোগের প্রয়োজন ছিল তা আয়ত্ত করা কোনো উপায়ই সম্ভব ছিল না। সময় ছাড়াও অভাব ছিল সংগঠনের, উদ্ভাবনী শক্তিসম্পন্ন, কর্মদক্ষ, নিষ্ঠাবান মানুষের। এই অর্থে নভেম্বর ছিল প্রয়োজন ও আয়োজনের মাঝে দুস্তর ব্যবধান উপলব্ধি করার মাস। এই ব্যবধান দূরতিক্রম্য জেনেও যুদ্ধবিধ্বস্ত নতুন স্বাধীনতার তীরভূমির কাছে এসে পাড়ি জমাবার মাস। ঘটনা উত্তাল নভেম্বরে। একদিকে দেশের অভ্যন্তরে শহর বন্দর গ্রামে মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রাম, আর এই সংগ্রামেরই সাফল্যজনক পরিসমাপ্তির জন্য আসন্ন শীতে ভারত বাংলাদেশ মিলিত বাহিনীর সংঘবদ্ধ অভিযানের প্রস্তুতি, এবং অন্যদিকে শীতের পূর্বেই পূর্ণাঙ্গ যুদ্ধের অবস্থা সৃষ্টি করে বৃহৎ মিত্রদের হস্তক্ষেপ ও আন্তর্জাতিক তদারকিতে যুদ্ধবিরতি এবং স্থিতাবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে মুক্তিযুদ্ধকে অবলুপ্ত করার জন্য পাকিস্তানি সামরিক চক্রের প্রয়াস। এই দুই পরস্পর বিরোধী ঘটনাস্রোতের মাঝে বাংলাদেশের বিঘোষিত স্বাধীনতা যেভাবে প্রতিষ্ঠিত হতে চলেছে তা তাজউদ্দিন ২৩শে নভেম্বরের বেতার ভাষণে সুনির্দিষ্টভাবে দেশবাসীর কাছে তুলে ধরেন। মুক্তিবাহিনী এখন যে কোনো সময়ে যে কোনো জায়গায় শত্রুকে আঘাত করতে পারে, এমনকি শত্রুর নিরাপদ অবস্থানের কেন্দ্রে অতর্কিতে আক্রমণ চালিয়ে তাকে বিমূঢ় করে দিতে পারে। নদীপথে হানাদাররা বিপর্যস্ত, মংলা ও চট্টগ্রাম বন্দর প্রায় অকেজো, বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা শত্রুমুক্ত। ক্রমেই অধিক জায়গায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কার্যকর প্রশাসন চালু হচ্ছে, আর সৈন্য সামগ্রী এবং মনোবল হারিয়ে শত্রুপক্ষ ততই হতাশায় উন্মাদ হয়ে উঠেছে। এখন তারা চায় ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে একটি আন্তর্জাতিক সংকট সৃষ্টি করতে। তারা আশা করে যে এমন একটা যুদ্ধ হলে বাংলাদেশের রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের থেকে পৃথিবীর দৃষ্টি অন্যদিকে নিবদ্ধ হবে। মুক্তিবাহিনীর হাতে তাদের পরাজয়ের গ্লানি গোপন করা যাবে, এবং এমন একটা পরিস্থিতির উদ্ভব হবে যাতে তাদের পৃষ্ঠপোষকেরা হস্তক্ষেপ করার সুযোগ পাবে। কিন্তু আমি প্রত্যয়ের সঙ্গে বলছি যে এর একটি উদ্দেশ্যও সিদ্ধ হবে না। সামরিক শাসক চক্র আত্মহত্যার যে ব্যবস্থাই করে থাকুক না কেন, আর এই উপমহাদেশের জন্য যে ব্যবস্থাই বিশেষ বিশেষ রাষ্ট্রের মনোপুত হোক না কেন, বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যবস্থা একটি, আর তা হল পূর্ণ স্বাধীনতা। ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী যুদ্ধে প্রতিদিন প্রমাণিত হচ্ছে আমাদের স্বাধীনতার সংকল্প এবং সে স্বাধীনতা রক্ষার শক্তি। দখলদার বাহিনীর বিনাশ অথবা সম্পূর্ণ অপসারণের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতাই আমাদের একমাত্র লক্ষ্য। ইতিহাস মানুষকে অন্তত এই শিক্ষা দিয়েছে যে জনসাধারণের ইচ্ছা শক্তির পরাজয় নেই, এমনকি এক বিশ্বশক্তির সমর সম্ভার দিয়েও জনগণের মুক্তির সংগ্রাম দমন করা যায় না। অশ্রু ও রক্তের বিনিময়ে যে স্বাধীনতার জন্য আমরা লড়েছি, সেই স্বাধীনতা লাভের দিনটি নিকটতম হয়েছে। কিন্তু তার জন্যে আরও আত্মত্যাগ, কষ্ট স্বীকার ও জীবন দানের প্রয়োজন হবে।
স্বাধীনতার ধারণা অশেষ অর্থগর্ভ। স্বাধীনতার তাৎপর্য নির্ভর করে যুদ্ধ অবস্থায় আমরা কী মূল্য দেই এবং শান্তির সময়ে এর কী ব্যবহার করি তার উপর। শত্রু সংহারের প্রতিজ্ঞা, সঙ্গে সঙ্গে তাই শহীদের রক্তের উপযুক্ত সমাজ গঠনের প্রতিজ্ঞাও আমাদেরকে নতুন করে নিতে হবে। বাংলাদেশের শহরে ও গ্রামে তরুণেরা যে যুদ্ধে লিপ্ত তা বিদেশি দখলদারদের বিতাড়িত করার সংগ্রাম এবং অসাম্য ও সুবিধা ভোগের অবসান ঘটানোর সংগ্রাম। বাংলাদেশের জনসাধারণের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজও পাকিস্তানের সামরিক চক্রের হাতে বন্দী হয়ে রয়েছেন। আমার দৃঢ় বিশ্বাস তাকে মুক্ত করার একমাত্র উপায় হচ্ছে বাংলাদেশ থেকে হানাদার সৈন্যদের নিষ্ক্রমণের সকল পথ রুদ্ধ করে দেওয়া। তা করবার শক্তি আমাদের আছে এবং আমরা তাই করতে যাচ্ছি। তাজউদ্দিনের এই বেতার ঘোষণায় কোনো অনিশ্চিত প্রতিশ্রুতির আড়ম্বর ছিল না, ছিল কঠোর প্রস্তুতির শেষে আসন্ন ঘটনাধারাকে নিয়ন্ত্রণ করার অটল আত্মবিশ্বাস।